দ্বাদশ শ্রেণীর এই দ্বিতীয় পর্যায়ের সেমিস্টার 4-এর ইউনিট 2 শেষ অধ্যায়। এখানে রয়েছে যে বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে সম্মিলিত কার্য ভূমিরূপ। এই বহির্জাত প্রক্রিয়ার সম্মিলিত ভূমিরূপ মানে এতক্ষণ আমরা দেখেছি যে সমুদ্রের উপকূলের ভূমিরূপ দেখেছি, বালুকা অঞ্চলে দেখেছি, কিন্তু এখন আমরা দেখব যে জলের সঙ্গে বাকি সমস্ত কার্যগুলোর কি করে মিল করে তাদের পক্ষে ভূমিরূপ কীভাবে হয়। দেখো, প্রথম আছে আবহবিকারের সঙ্গে জলের ভূমিরূপ কীভাবে হয়। না, আবহবিকার প্রথম হচ্ছে ইনসেল বার্জ কী করে হয় না, দেখা গেছে যে বালুকাবৃত অঞ্চলে যখন খাড়া শক্ত শিলা বা কঠিন শিলা চারদিক থেকে ক্ষয় হয়, ছোট ছোট পাহাড়ের মতো দেখতে হয়, তাকেই বলা হয় ইনসেল বার্জ। এই জার্মান ভূবিজ্ঞানী যে ডব্লিউ বোনহার্ট বললেন যে আরও ছোট ছোট দেখা যায়, মানে ইনসেল বার্জ, যেমন এই যে ইনসেল বার্জ খুব বড় বড় হয়, আবার তার থেকে ছোট ছোট হলে তাকে আমরা বলি বোনহার্ড। ওই বোনহার্ড জার্মান বিজ্ঞানী বোনহার্ডের নামেই ওটা হয়েছে। এরপর হচ্ছে ক্যাসেল কপিস, আফ্রিকান শব্দ, কপিস মানে পাহাড় আর ক্যাসেল মানে দুর্গ, তাহলে ক্যাসেল কপিস বলা হয়েছে। কিভাবে তৈরি হয় দেখো এখানে, মানে দেখতে এটা অনেকটা এই যে ব্লক ডিসইন্টিগ্রেশন দেখেছো তোমরা, শুনেছো, মানে আবহবিকার যখন পড়ানো হবে কোথাও দেখে, তোমাদের নেই যদিও, মানে উষ্ণতার পার্থক্যের ফলে শিলা খণ্ড বিখণ্ড হয়, ব্লক ডিসইন্টিগ্রেশন, বা আমরাকে বলি প্রস্তর চাই আবহবিকার। তো প্রস্তর চায়ের মতো কি, এই দেখো এক একটা খণ্ড, এই যে এক একটা খণ্ড আলাদা করে দেখাচ্ছে, দেখতে দুর্গের মতো, তাই একে বলা হয়েছে ক্যাসেল কপিস। এরপরে আসি মেসা বিউট। এর আগে জেনেছো মেসা বিউট বালুকাবৃত অঞ্চলের ক্ষয়কার্য হয়। মেসা আর বিউট হলো গিয়ে এই যে ছোট ছোট যে এই যে বালুকাবৃত অঞ্চলে উপরে শক্ত শিলা আর নিচে নরম শিলা যদি থাকে, তাহলে উপরে শক্ত শিলা, নিচে নরম শিলা, তাহলে নরম শিলাকে ক্ষয়ের জন্য বাঁচিয়ে দেয় কঠিন শিলা। তা উপরিভাগের এই কঠিন শিলাটা একদম দাঁড়িয়ে থাকে স্তম্ভের মতো, তাই একে বলে বিউট। আর যখন সেটা খুব বড় আকারে হয় মেসা মানে হচ্ছে বড়, আরো ছোট ছোট করে হয়। এরপরে ছোট এবং বড়, তাই মেসা বিউট আমি একসঙ্গে দিলাম, খেয়াল করবে দুটোকে একটা পয়েন্টেই করে দেবে, সুবিধা হবে। এরপরে হচ্ছে বায়ু ও জলধারার কাজ। বায়ুর সঙ্গে জলের কাজ কি করে হয় দেখো। প্রথম হচ্ছে ওয়াদি হলো একটা আরবি শব্দ, যাকে তাকে বলা হয়, ওয়াদির পুরো নাম হচ্ছে কি শুষ্ক উপত্যকা। কোথায় না, যেখানে হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে কি হলো না, সেই উপত্যকা তৈরি হয়ে গেল, নদীর যে ধারাগুলো তৈরি হয়ে গেল সেগুলো আবার শুকিয়ে গেল। বৃষ্টি হলে সেগুলো দেখা যায়, বৃষ্টি না হলে সেগুলো শুকিয়ে যায়, তাই একে বলা হয় শুষ্ক নদী খাত। এরপর হচ্ছে পেডিমেন্ট। পেডি কথার অর্থ হচ্ছে পাদদেশ, আর মন্ট মানে পাহাড়। পর্বতের পাদদেশে যে পাহাড়গুলো তাকে পেডিমন্ট বলে, তার পেডিমেন্ট বলে। এই দেখো এখানে পর্বত সৃষ্টি হয়েছে, পর্বতের পাদদেশে হালকা ঢালযুক্ত যে শক্ত শিলার অঞ্চল তাকে এই পেডিমেন্ট বলে। বাজাদা মরু অঞ্চলের পাদদেশে, এটা কি হলো শক্ত শিলা। একই রকম যখন এই শক্ত শিলার উপরে মানে পলল সমভূমি সৃষ্টি হবে, তো পার্বত্য অঞ্চল এই বালুকাবৃত অঞ্চলে পলল সময় কি করে সৃষ্টি হবে না, কখনো বৃষ্টি হলে সেগুলোর নদী ওই জলের সঙ্গে পললগুলো এসে জমা হয়, সমভূমির সৃষ্টি হয়, তাকেই বলা হয় বাজাদা। এটা কালাহারি এবং সাহারার কিছু অংশে এগুলো দেখা যায়। এরপর আসছে বোলসন। এই বোলসনটা খুব ইম্পর্টেন্ট, আমি ছবি এইখানটা দেখাচ্ছি। দেখো বোলসনটা কীরকম না, বিভিন্ন জলধারা এক জায়গায় এসেই যখন মিলিত হয়। এই জলধারা মানে কি, এখানে ধরো পাহাড় আছে, এরকম পাহাড় পর্বত আছে, হ্যাঁ, সেই পাহাড়ের মাঝখান থেকে একটা জলধারা এসে এরকম করে এসে এক জায়গায় মিলিত হচ্ছে, এটাকে বলে বোলসন। এই পাহাড়ের মাঝখানে এটাকে বলে বোলসন। এই বোলসনই তার মানে কি, দেখা যাচ্ছে কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী, সমস্ত নদীগুলো কেন্দ্রের দিকে বাহিত হচ্ছে, এইখানে একটা জলভাগ তৈরি করা হচ্ছে। এরপরে এটাকে বলে বোলসন। এটাকে আবার লবণাক্ত, রাজস্থানে আমাদের দেখবে, রাজস্থানে কিন্তু পাহাড় নেই, সেখানে দেখবে একটা ওইরকম কি বলে তোমার লবণাক্ত জল, তাকে সম্বর বলে। তাই এটা বৃহৎ পাহাড় না থাকলেও আবার
কোনো উচ্চভূমি থেকে এসে এক জায়গাতে এসে জমা হয় বিভিন্ন জায়গা থেকে, এরকম পাহাড় না থাকলে হয় তুলনামূলক উচ্চভূমি থেকে এসে, আমরা নদী পড়ানোর সময় বলেছি যে তুলনামূলক উচ্চভূমি থেকে যে জলধারা মিলিত হয় কোনো একটা জলভাগে গিয়ে, ঠিক তেমনি এটাকে তাহলে বলসন প্লায়া প্রায় একই রকম। এরপরে আসি মরু ক্যানিয়ন। এই ক্যানিয়নটা তোমরা জানো গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে। ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয় না, মরু অঞ্চলের উষ্ণতার ফলে যখন বালুকা রাশি আস্তে আস্তে লুজ হয়ে যায়, মানে আলগা হয়ে যায়, তখন জলধারার যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির ফলে কি হয় না, সেই বালিগুলো ধোয়া হয়ে চলে আসে, সেখান থেকেই নদীর সৃষ্টি হয়। তাই গ্র্যান্ড ক্যানিয়ন এভাবেই সৃষ্টি হয়েছে মরুভূমির উপরে। এরপরে আসি আমরা হিমবাহ আর জলধারার মিলিত কাজ। হিমবাহ থেকে জল কি করে বেরোয় না, হিমের চাপে বড় বড় হিমবাহ, তার নিচের চাপে একটা উষ্ণতা তৈরি হয়। আমরা জানি যে সেই এ দিয়ে তৈরি করা হয়, কি বলে তোমার ওই বড় বড় এর দিয়ে হিমবাহ দিয়ে তাকে তৈরি করা হয়। হিমবাহ মানে বরফের চাই করে 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 তার ভেতরে তারা শীতকালে থাকে। কারণ বরফের স্তূপের যদি ভেতরে ফাঁকা থাকে সেখানে কিন্তু টেম্পারেচার হয়ে যায়। আর ওপরের চাপেও নিচের টেম্পারেচার বেশি হলে কি হবে, তাপমাত্রা বেশি হলে কি হবে না, সেগুলো গলতে আরম্ভ করবে আস্তে আস্তে করে, বলে সেগুলো জলে পরিণত হবে, সেই জলগুলো বয়ে যেতে শুরু করবে, সেই জলের চাপে ভূমিরূপ হবে। তাই এটা হলো হিমবাহের জলধারা। প্রথম হচ্ছে হিমবাহ বলতে জল, হিমবাহের উষ্ণতা, তারপরে কিউল ওই হিমবাহের দ্বারা সৃষ্ট খাড়া ঢাল, পার্বতের গায়ে খাড়া ঢাল। এরপরে আমরা ওর সঞ্চয়ের ফলে ভূমিরূপটা দেখব কি, এইটা একটা ইম্পর্টেন্ট। সমভূমি, হিমবাহ পাহাড় পর্বত থেকে বয়ে এলো, আস্তে আস্তে করে সে বয়ে বয়ে আসছে, আস্তে আস্তে একটা জায়গায় আসবে যখন সে আর সেটাকে জমিয়ে রাখতে পারবে না, মানে ঠেলে ঠেলে আনতে পারবে না, জমিয়ে রাখতেও পারবে না, আস্তে আস্তে হিমবাহ কি করবে না, গলতে শুরু করবে। তার সামনে ওই পদার্থগুলোকে স্বাভাবিকভাবে একটা কাদার উপর থেকে যদি কাউকে ঠেলে নিয়ে যাওয়া যায়, সেই ছেলেটা খেলে, তোমরা দেখো খেলে অনেক সময় কাদার উপর থেকে একটা বাচ্চাকে বসিয়ে কাদার উপর থেকে যদি বসিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এক জায়গায় গিয়ে জমা হয়ে যাবে। তাই হিমবাহ এরপরে আর যেতে পারে না, যায়। এইরকম ভূমিরূপ যখন তৈরি হয়, এইটা পুরোটা সমভূমির আকারে তৈরি হয়ে যায়। কারণ হিমবাহ যখন গলতে আরম্ভ করে তার আশেপাশে জল সমেত তার বাহিত পদার্থগুলো, এই যে এই বাহিত, একে আমরা মোরেল বলি, গ্রাবরেখা বলি, একে আমরা অতটা ডিটেলে যাব না, কারণ ওইটুকু জানলে হবে না। হিমবাহ যখন বয়ে আনতে শুরু করে তার পাশে এই গ্রাবরেখাগুলো তৈরি হয়। গ্রাবরেখা মানে কি না, বাহিত পদার্থগুলো দুদিকে জমতে থাকে। এবার হিমবাহ যখন আরও বেশি উষ্ণতা পায় তখন এগুলো পাশে পাশে জমে যায়, তখন এইরকম যেটা হয় এটাকে বলে এসকার। তার মধ্যে নুড়ি বালি কাদা, তোমরা এই যে যখন কোথাও ঢালাই করা হয় তখন দেখবে যে বালি আর তার সঙ্গে নুড়ি, তার সঙ্গে সিমেন্ট একসঙ্গে মাখিয়ে দেওয়া হয়, দেখবে একটা থকথকে পদার্থ তৈরি হয়। ঠিক হিমবাহ ওই রকম একটা থকথকে পদার্থ যখন এইরকম নৌকার মতো জমা হয় এটাকে বলে এসকার। এর মধ্যে বালি নুড়ি এগুলো থাকবে, তার মানে হিমবাহ তখন গলতে আরম্ভ করেছে। আর এইটাকে বলে হিমবাহ বিধৌত সমভূমি। এই হিমবাহ দ্বারা এসে এই সমভূমিটা তৈরি হয়েছে। আর এই সমভূমির মধ্যে এই সমস্ত ভূমিগুলো হবে এসকার। এসকার এসকারের পরে কী হবে, বড় বড় নুড়ি যেগুলো থাকবে সেরকম উল্টোনো এই নৌকোর মতো বড় বড় আগলা পাথর ওই কাদার মধ্যে ডোবানো থাকবে, এইটাকে বলে ড্রামলিন। এটাকে বলে ড্রামলিন। আর এরকম ছোট ছোট অসংখ্য ড্রামলিন যখন তৈরি হয়ে যাবে, ছোট ছোট অসংখ্য ড্রামলিন, এটাকে দেখতে কীরকম না, সেই দেখতে একবারে রুটির এই ডিমের ঝুড়ির মতো, এটাকে এরকম দেখতে রুটি ডিমের ঝুড়ির মতো, তাই একে বলা হয় বাস্কেট অফ এগ। ডিমের ঝুড়ির মতো ডিমগুলো যেন ঢোকানো আছে। তাহলে এসকার, ড্রামলিন, বাস্কেট অফ এগ। এরপরে আছে কি না ভ্যালি ট্রেন। এই ডিমের ঝুড়ি পর ভ্যালি ট্রেন মানে কি না, পরপর পরপর করে পেছনে পেছনে এই পাথরগুলো এরকম করে জমে থাকে। একে দেখতে দেখো যেন মনে হচ্ছে ট্রেন গাড়ির মতো, তাই একে বলে ভ্যালি ট্রেন। তাহলে এই একটা ছবির মধ্যে আমি আরেকবার তোমাদেরকে এই ছবিগুলো আঁকা এইটাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা কী করে আঁকবে। খুব সহজ। তোমরা প্রথমে করলে কি, হিমবাহ বয়ে আসছে, তার খুব বেশি বাঁকাবে না, এরকম হিমবাহ বয়ে আসছে, এসে একটা জায়গায় জমা হয়ে গেল। তাহলে এইগুলোকে বলে, এই যে নুড়ি পাথর এগুলো জমবে, এটাকে বলে গ্রাবরেখা। গ্রাবরেখার অনেক ভাগ আছে, আমরা সেখানে যাব না। গ্রাবরেখা। এবারে এর পাশে যেটা জমবে সেটা এসকার, এটা এসকার, এরকম এসকার জমবে। তারপরে কি হবে না ড্রামলিন। ড্রামলিনের পর কি হবে বাস্কেট অফ এগ।
তারপরে কি হবে, ভ্যালু অফ 10। পরীক্ষক বুঝতে পারবে যে হ্যাঁ ছেলেটা বোঝে, অত সুন্দর ছবি আঁকার যদি সময় পাও ভালো করে আঁকবে, নাহলে এরকম করে দিলেও হবে। এরপরে আসছে সমুদ্র আর তার প্রবহমান জলের কিভাবে ভূমিরূপ হয়। না, খাড়ি সমুদ্রের ধারে আমরা দেখেছি যে সমুদ্রের জল, এই এটা ধরো উপকূল, এটা ধরো উপকূল। এবার সমুদ্রের জলের আঘাতে কি হবে, এই যে সমুদ্রের জলের আঘাতে আমাদের কি হবে না, সমুদ্রের জলের আঘাতে উপকূল ক্ষয়ে ক্ষয়ে ভেতরের দিকে ঢুকবে। সুন্দরবনের এরকম সমস্ত নদীগুলো সব খাড়ি নদী, সমস্ত মাতলা, জামিরা, সপ্তমুখী, এগুলো সবই কিন্তু ওই খাড়ি নদী। এই খাড়িগুলো ঢুকে সেই খাড়ি, সেইটাকে বলে খাড়ি। এরপরে তার মাঝখানে দেখবে দ্বীপ। তোমরা দেখবে কখনো গঙ্গাসাগরে গেলে দেখবে বলে হচ্ছে নয়াচর আছে, এই মায়াচর আছে, এদিকে মায়াচর আছে, গেঁওখালির কাছে মায়াচর আছে, আর হলদিয়ার কাছে নয়াচর আছে। তারপরে যদি কখনো তোমরা এতে যাও, গঙ্গাসাগর যাও, সেখানে দেখবে সব থেকে বড় একটা দ্বীপ আছে, যেটা সাগর দ্বীপ আমরা বলি। তার আগে ঘোড়ামারা দ্বীপ আছে। এগুলো সবই চড়া থেকে বড় হতে হতে একটা দ্বীপে পরিণত হয়েছে। এগুলো এভাবেই তৈরি হয়। এবারে শৈলশিরাটা কিভাবে হয় না, শৈলশিরা তোমরা যদি কখনো হিজলি থেকে একেবারে সেই দীঘা হয়ে ওই পুরো যে বালিয়াড়ি অঞ্চলটা তৈরি, নতুন দীঘা গেলে বা পুরনো দীঘা গেলে বালিয়াড়ি দেখতে পাবে, এখন ওটা সরে গেছে। এই বালিয়াড়িগুলো সৃষ্টি হয়েছে সমুদ্রের ওই আঘাতে, সমুদ্রের বালিকে তুলে ওপরে করে দিয়েছে। এর ইতিহাস আলাদা আছে, তবু এইটুকু জানবে। এবার চুনাপাথর অঞ্চলের জলে, এইটা খুব ইম্পর্টেন্ট না, অন্ধ চুনাপাথর অঞ্চলে কি হবে, চুন তো জলের সঙ্গে গলতে আরম্ভ করবে। এইগুলো তুমি চুনাপাথর অঞ্চলে ছোট ছোট গর্ত হয়, সৃষ্টি হয়, সেখান থেকে নদী ঢুকে পড়ে বন্ধ হয়ে যায়, তাই তাকে বলা হয় শুষ্ক উপত্যকা। আর নদী যেহেতু ঢুকে পড়ে তাকে দেখা যায় না, তাকে বলে অন্ধ উপত্যকা। তাকে দেখা যায় না, তাই অন্ধ উপত্যকা বলে। এরপরে আসছি আমরা প্রাকৃতিক, এই যে এরপরে যার জলের সঙ্গে কিভাবে হয় দেখো। এরপরে প্রাকৃতিক সুড়ঙ্গ, এই ভেতর থেকে যে পথটা তৈরি হয় এটাকে বলে প্রাকৃতিক সুড়ঙ্গ। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, এই ছোট ছোট হোলগুলোকে আমরা বলি সোয়ালো হোল। সোয়ালো মানে কি, চড়ুই পাখি ঢুকে পড়ে, চড়ুই পাখি ঢোকার গর্ত, তাই একে আমরা বলি সোয়ালো হোল। এইরকম একাধিক সোয়ালো হোল যখন একসঙ্গে মিলে যাবে, এই সোয়ালো হোল, সেইটাকে বলে সিঙ্কহোল। আর সিঙ্কহোল থেকে আরো যখন এগুলো বড় বড় হবে, উভালা, উভালা পেডিমেন্ট, তারপরে উভালা, তারপর এটাকে বেশি কোনো বড় দরকার নেই। এরপরে যত এগুলো বাড়বে সেটাকে করতে হতে পলজি। এটা হলো গিয়ে এই ভূমিরূপগুলো হয়। এবারে চুনাপাথর অঞ্চলে আরেকটা জিনিস হয় যে এরকম চুনাপাথর অঞ্চলে কি হয়, এরকম ভূমিভাগের ওপর থেকে এরকম জল টপ টপ করে পড়তে থাকে, পড়তে পড়তে এই জায়গাটা চুনের এরকম ড্রপ জমে যাবে। আর সেই ড্রপ নিচে হতে হতে এখানে আবার জমবে। এইটাকে বলে স্ট্যালেকটাইট, এটাকে বলে স্ট্যালেকটাইট। আর এই নিচ থেকে যেটা জমবে সেটাকে বলে স্ট্যালেকমাইট। এই দুটো যখন একসঙ্গে জমে যাবে এটাকে বলে স্তম্ভ। আর এটা কখনো কখনো এরকম হেলে হয়, এরকম হেলে জমতে থাকে, একে বলে হেলেকটাইট। এইভাবে পুরো এই ভূমিরূপগুলো হলো। তোমরা ভালো করে যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো।